সাধারণত যে কোর গুলা থাকে সেই কোর গুলো মনে করে একটা প্রসেসর। আমাদের বিজ্ঞানীরা চাইলে এই প্রসেসরটা কিন্তু এরকম ছোটও বানাতে পারে চাইলে, কিন্তু এরা বানাচ্ছে না। কারণ হলো মেইন প্রোডাকশনের কারণে। কারণ পৃথিবীতে এখন হাজার হাজার কোটি কোটি কম্পিউটার আছে, যে কম্পিউটার গুলো সবার প্রসেসর কিন্তু এই সাইজের, তাই না? এই সাইজের প্রসেসর, এর থেকে বড়ও না এর থেকে ছোটও না। যে ব্র্যান্ডই হোক, ইন্টেল হোক, তারপরে এএমডি হোক, যে ব্র্যান্ডই হোক না কেন, সবার প্রসেসর সাইজ একই রকম, মাদারবোর্ড একই রকম। এর কারণ হলো এটাই যে এটা প্রোডাকশন, এবং হাজার হাজার কোটি কোটি কম্পিউটার তার ফালাই দেবে না, এটার কারণে। দ্বিতীয়ত, এই যে প্রসেসর, এই প্রসেসরের যে কোর সিস্টেম থাকে, কোর আই থেকে শুরু করে কোর 9 পর্যন্ত, আরো যদি কোর 11-12 বাইর করে, এটা তো আমি জানি না, বাইর করতে পারে। এর ভিতরে ফার্স্ট জেনারেশন হলো কি প্রথমটা ছিল, সেজন্য কোনো নাম নাই। সেকেন্ড জেনারেশন থেকে আর কি, সেকেন্ড জেনারেশন আছে, থার্ড জেনারেশন, এরকম করতে করতে এখন 12 কি 13 জেনারেশন পর্যন্ত এসে আমরা দাঁড়াইছি। এই জেনারেশন গুলো আমাদের এই সালের সাথে, আমাদের এখন 2024 সাল, 2024 সালে যেটা বাইরে হবে সেটা হলো 14 জেনারেশন। 2023 সালে 13 জেনারেশন, 2022 সালে 12 জেনারেশন। এইভাবে একটা সালের সাথে একটা মিল আছে এই যে জেনারেশন গুলার নামগুলো। তো এখানে কোরাই 3, কোরাই 4, 5, 6, 7, 8, 9 এইভাবে যেগুলো আছে, এর ভিতরে একটা ব্যাপার আছে। ব্যাপারটা এরকম যে কোরাই 3 যেখানে 12 জেনারেশন, কোরাই 7 এর থার্ড জেনারেশন থেকে বেটার। এটা বেটার কারণ হলো এই কোরাই 3 লেখা আছে, আমরা মনে করতে পারি কোরাই 3 থেকে কোরাই 9 বেশি, আবার কোরাই 4 থেকে কোরাই 9 বেশি। এটা সত্য যদি জেনারেশন সেম থাকে। যেমন কোরাই 12 আর কোরাই 9 এর 12 জেনারেশন, হিউজ ডিফারেন্স। কোরাই 3 থেকে অবভিয়াসলি কোরাই 9 12 বেশি ভালো। কিন্তু যদি কোরাই 3 12 জেনারেশন হয় এবং কোরাই 9 এর যদি এখানে সেকেন্ড জেনারেশন হয়, তাহলে অবশ্যই তোমার কোরাই 3 পাওয়ার বেশি হবে। কোরাই 3 এখানে এটাকে কোরাই 3 এর ভিতরে কোর আছে, থ্রেড আছে। এই কোর আর থ্রেড এর এর কিছু কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন আমি যদি এখানে একটা সার্চ দিই, কোরাই 9 12 জেন স্পেক, এখানে দেখতেছি যে কোরাই 9 এর যে 12 জেনারেশন, তার এখানে আমরা কি দেখতেছি, কোর আছে 16টা আর থ্রেড আছে 24টা। আর এখানে আরো অনেক কিছু আছে, যেমন এই যে ক্লক স্পিড, তারপরে এই যে এগুলো টেগুলো আছে, যে কত স্পিডে কাজ করতে পারে, কত হেভি ডিউটি নিয়ে এরা কাজ করতে পারে, বুস্ট আছে কিনা, আর অনেক কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ এগুলো থাকে। সেগুলো কি জিনিস? যেমন এখানে এটা হলো আমাদের একটা কোর, এটা কোরাই কোরাই 3 হলে যে কোরাই 3টা কোর হতে হবে, কোরাই 5 এ যে 5টা কোর হতে হবে এমন না। এটা কোরাই যদি এখানে একটা এক্সাম্পল দিই, কোরাই 5 হয় এবং এর জেনারেশন মনে করো কত, আমরা কেবল কি দেখলাম, কেবল কোরাই 9 এর 12 জেনারেশন দেখলাম, তাই না? 12 জেনারেশন, এটা কোরাই 9। আচ্ছা, কোরাই 9 এর 12 জেনারেশন মানে কি? এর ভিতরে আমরা যে ডিটেলসটা দেখে আসছি, তো আমরা এখানে যেটা দেখতেছি, কোরাই 9 এর 12 জেনারেশন যেটা, সেখানে আছে কোর আছে 16টা, থ্রেড আছে 24টা। এর মিনিং হলো যে আমার ধারণা মতে কোরাই 9 এর কোর আছে 6টা, তার মানে 6টা মনে করো হাত, এই যে 6টা হাত, আর থ্রেড আছে কয়টা, 24টা। এই 6টা হাত 24টা থ্রেড নিয়ে কাজ করতে পারে। তাহলে 4 ছক 24, তাই তো? তাহলে এই যে কোরাই 9 12 জেনারেশন, এর কয়টা হাত, 4টা হাত, আর থ্রেড আছে এক একটা হাতে 4টা করে থ্রেড। তার মানে এই যে এক একটা হাতের যে পাওয়ার, সেটা ডিপেন্ড করতেছে কত থ্রেড নিয়ে কাজ করতে পারতেছে। অথবা যে 6টা কোর এবং 24টা থ্রেড, এর মানে হলো এই 6টা কোর কাজ করবে একটা প্রসেসিং এর জন্য, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে গেমিং,
হতে পারে প্রসেসিং, যে কোনো কিছু হতে পারে। 6টা কোর 24টা থ্রেড নিয়ে কাজ করতে পারে, 24টা টাস্ক, 24টা আইটেম, 24টা কোডিং ডিকোডিং করা এনকোডিং করা, যাই বলো না কেন সেগুলো প্রেসার নিয়ে কাজ করতে পারতেছে। এইখানে যদি আমার এখানে কোরাই 5 হতো এবং কোরাই 5 এর ভিতরে যদি আমার এটা সেকেন্ড জেনারেশন হতো, তখন কি পাইতাম আমরা? কোরাই 5 এর সেকেন্ড জেনারেশনের ভিতরে কি আছে যদি আমরা সার্চ দিই, কোরাই 5 সেকেন্ড জেনারেশন, এখানে দেখাচ্ছে কোন কিছু দেখাচ্ছে? কোর কয়টা, থ্রেড কয়টা, এটা আমরা আজকে খুঁজে নিই। কোর কয়টা, থ্রেড কয়টা। কোরাই 5 এর ভিতরে কোর আছে কয়টা? 4টা। থ্রেড আছে কয়টা? 4টা। আচ্ছা, এই ফ্রিকোয়েন্সি এগুলো এগুলো ম্যাটার করে, তবে এগুলো আমরা এখন দেখতেছি না। এই যে ক্যাচ স্পিডও এটা ম্যাটার করে। তো তো কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন কি ছিল? 4টা কোর এবং 4টা থ্রেড। তার মানে আমি এখানে একটা দিলাম, দুইটা, তিনটা, 4টা, এভাবে দিলাম। তো এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমি বুঝাচ্ছি, এর আরো অনেক ভিতরে অনেক ডিটেলস আছে। এক একটা কোরও 24টা থ্রেড নিয়ে কাজ করতে পারে, সেটা ব্যাপারটা হলো আলাদা। তো এই যে কোরাই 5 এটা, আর এটা হলো সেকেন্ড জেনারেশন। এর কি করতেছে? 4টা কোর 4টা থ্রেড নিয়ে কাজ করতেছে। তাহলে তোমার এটার স্পিড বেশি হবে নাকি এটার স্পিড বেশি হবে? অবভিয়াসলি এটার স্পিড বেশি হবে, কারণ এটা হলো 6টা কোর এবং 24টা থ্রেড। তার মানে এটা কত ফাস্ট কাজ করতে পারতেছে, কত বেশি কিছু হ্যান্ডেল করতে পারতেছে। আর এটা হলো মাত্র 4টা কোর এবং 4টা থ্রেড। তো আশা করি এইভাবেই আর কি আমাদের কোর গুলা নির্ধারণ করি, এবং এইভাবেই আমরা যখন বাজারজাতে যখন কোনো প্রোডাক্ট কিনবো, তো আমরা এই জিনিসটা খেয়াল করবো যে কোর কতগুলো আছে, থ্রেড কতগুলো আছে, এবং এখানে আমার এই যে দেখো ক্যাচ, এই যে ক্যাচ, 6 MB, মানে এটা অনেক বেশি। ক্যাচ এই জিনিসটা লাগে আমাদের। এই যে বাস স্পিড আছে, আর এটা হলো কত কত ইলেকট্রিসিটি কনজিউম করতেছে, এটা মানে সেটা। বাস স্পিড বলতে এই যে কত দ্রুত কপি করতে পারে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। যেমন একটা কোর ওই যে প্রসেসরের ভিতরে যে আমার কত দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারে, এই ধরনের কিছু একটা হবে। আরেকটা এখানে আছে দেখো, যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে ফ্রিকোয়েন্সি গুলো, গিগাহার্টজ, এটাও একটা ধারণ ক্ষমতা এবং প্রসেসিং ক্ষমতা। গিগাহার্টজ, এই যখন আমার পেন্টিয়াম যে প্রসেসর গুলো আছে, পেন্টিয়াম অনেক আগের প্রসেসর, পেন্টিয়াম প্রসেসর, এটা যদি আমরা দেখি, টার্বো স্পিড অনেক বেশি ছিল, কিন্তু কোর ছিল একটা, অথবা ডুয়েল করেছিল দুটো। তো এই তার স্পিড অনেক বেশি, তারপরে এটা কিন্তু কাজ অত দ্রুত করতে পারে না, যেমন এটা 2টা কোর মাত্র। তো এর আর একটা জিনিস দেখাবো, সেটা হলো বটল নেকের ব্যাপার স্যাপার। বটল নেক বলতে বোঝাচ্ছে একটা বোতল যদি আমরা আঁকি, হ্যাঁ, একটা বোতল আঁকি, এখানে একটা বোতল, বোতলের মুখটা কেমন হয়? এরকম না? বোতলের মুখটা হয় এরকম। আচ্ছা, তো এই বটল নেক বলা হয় কাকে? যখন বটল নেকটা ঘটে, কখন ঘটে? হলো যে আমাদের যখন প্রসেসটা আমরা বানাই, পিসির ভিতরে মাদারবোর্ড থাকে। আচ্ছা, হাতের লেখাটা একটু বিচ্ছিরি থাকুক। মাদারবোর্ড আছে, এবারে কি আছে? র্যাম আছে, আর কি আছে? আমাদের গ্রাফিক্স কার্ড আছে, তাই না? মাদারবোর্ড, র্যাম এবং গ্রাফিক্স কার্ড। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? আমাদের প্রসেসর। আচ্ছা, যে আমাদের এই প্রসেসর, আমি এমন একটা প্রসেসর কিনবো যে প্রসেসরটা মাদারবোর্ডের সাথে যায়। যেমন সব মাদারবোর্ড সব প্রসেসর হ্যান্ডেল করতে পারে না, কি বুঝলা? হ্যাঁ, সেটা তোমার রিসার্চ করতে হবে, রিসার্চ করলে তুমি পাবা। কম্প্যাটিবিলিটি চেক করতে হবে অনলাইনে, আগে শিখো ব্যাপারটা। যে সব মাদারবোর্ড সব প্রসেসর হ্যান্ডেল করতে পারে না। কিছু কিছু মাদারবোর্ড আছে যার হাইয়েস্ট ক্যাপাসিটি,
হাইয়েস্ট ক্যাপাসিটি থাকতে পারে কোর i5 11 জেনারেশন, যেমন আমারটা। ঠিক আছে, আমার যে মাদারবোর্ড কম্পিউটারে লাগানো সেটার হাইয়েস্ট ক্যাপাসিটি হলো কোর i5 11 জেনারেশন পর্যন্ত ও কম্পেটিবল। এর থেকে বেশি যদি হয় তখন ও এত পারফরমেন্স দিতে পারবে না, তখন এই বটলনেটে যে আটকে যাবে। তার মানে আমার প্রসেসরের স্পিড, মনে করো এত স্পিড আমার প্রসেসর, কিন্তু যখন স্পিডটা যে বাতাসটা যে বের হবে বা স্পিডটা যে কাজ করবে, সে কাজ করার জায়গা কতটুক, বের হওয়ার জায়গা কতটুক ছোট, সব বাতাস কি একসাথে বেরোতে পারবে? কিছু কিছু বাতাস কি হবে, টার্ন ব্যাক করবে, তাই না? কিছু কিছু বাতাস এখান থেকে বেরোতে পারবে না, বেরোতে পারতেছে না বলে সব বাতাসগুলো আটকে আটকে যাবে, পারফরমেন্স ভালো হচ্ছে না। কিন্তু কোর i5 11 জেনারেশন পর্যন্ত এই মাদারবোর্ডে সেগুলোর বটলনেক কিরকম হবে? সেগুলো বটলনেক হবে সোজা, মানে এর কোনো বটলনেক নাই, এটা ইনভিজিবল, এর কোনো বটলনেক নাই। এটা ডাইরেক্ট বাতাস বের হয়ে যাচ্ছে, দেখছো? ডাইরেক্ট বাতাস বের হয়ে যাচ্ছে, অথবা পানি, যেটাই তুমি ইমাজিন করো, যে কোনো কিছু, এটা কোনো বটলনেক থাকবে না যখন কোর i5 11 জেনারেশন পর্যন্ত থাকবে। যদি কোর i5 11 জেনারেশনের উপর থাকে তখন এইরকম বটলনেকের, হ্যাঁ, অথবা তুমি এখানে কোর i9 11 জেনারেশন দিলা, তখন কি করবে? এই বটলনেকটা ঘটবে, তখন যে তোমার প্রসেসরের স্পিড তোমার মাদারবোর্ডের সাথে পারতেছে না, মাদারবোর্ডের কারণে আটকে যাচ্ছে। মাদারবোর্ড যদি ভালো তা বানাও তখন বটলনেকটা হচ্ছে না, এরকম তোমার এটা এফিশিয়েন্ট হবে। এইবার মাদারবোর্ড গেল, প্রসেসর গেল, এখানে যদি গ্রাফিক্স কার্ডও হয় সেম বটলনেক ইস্যুটা হবে। এই মাথাটা হলো গ্রাফিক্স কার্ড আর এটা হলো প্রসেসর। মনে করো মাদারবোর্ড ঠিক আছে, মাদারবোর্ড তোমার ঠিক আছে, যদি মাদারবোর্ডও ঠিক না থাকতো তাহলে মনে করো এখানে আরেকটা মুখ, এরকম আরেকটা বটলনেক, তাহলে একই জায়গায় দুইটা বটলনেক ঘটতে পারে। এটা একটা মাদারবোর্ডের কারণে হতে পারে, আরেকটা গ্রাফিক্স কার্ডের কারণেও হতে পারে। তো প্রসেসর অনেক স্ট্রং, মাদারবোর্ডের কারণে বেঁধে গেল, কাজ করতে পারতেছে না, ফুল পারফরমেন্স দিতে পারতেছে না। আবার প্রসেসরও ভালো, মাদারবোর্ডও ভালো, কিন্তু গ্রাফিক্স কার্ডের কারণে সে ফুল পারফরমেন্স দিতে পারতেছে না। তো সেই কারণে কম্পিটিবল হতে হবে সব, এমন ভাবে কম্পিটিবল হতে হবে যে তোমার বটলনেক না ঘটে। তো মাদারবোর্ড যখন কিনবা তখন খেয়াল করবা যে মাদারবোর্ডের সাথে তোমার প্রসেসর কম্পিটিবল হচ্ছে কিনা, মাদারবোর্ড ওই প্রসেসর সাপোর্ট করবে কিনা। তারপরে আবার যখন গ্রাফিক্স কার্ড কিনবা, কারণ সব গ্রাফিক্স কার্ড সব মাদারবোর্ডে সাপোর্ট করবে না, কারণ মাদারবোর্ডের যে ক্যাপাসিটি সেটা তোমার দেখতে হবে, যে মাদারবোর্ডের ক্যাপাসিটি আছে কিনা, প্রসেসরের ক্যাপাসিটি আছে কিনা। সেরকম যেমন বাজারে গ্রাফিক্স কার্ড আছে, তুমি যদি আরটিএক্স এর কথা বলো, আরটিএক্স 4090 টিআই বা 4080 যাই হোক না কেন, আরটিএক্স এখন খুব পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড। এই আরটিএক্স 4090 যে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড, এই যে আমার মাদারবোর্ড যেটা আছে, যার হাইয়েস্ট ক্যাপাসিটি হলো কোর i5 11 জেনারেশন, তুমি এখানে নিয়ে আসলে 100% এখানে একটা বটলনেক ইস্যু ঘটবে, 100% বটলনেক হবেই। কারণ আমার কি বলছিলাম, এই হলো বোতল, আমার এখন কি হচ্ছে, আমার গ্রাফিক্স কার্ড অনেক বেশি কিন্তু আমার মাদারবোর্ডটা দুর্বল, অথবা আমার প্রসেসরটা দুর্বল, সেই জন্য এই বটলনেকটা ঘটতেছে। যখন পিসি বানাবা সবকিছু কম্প্যাটিবল হতে হবে, মাদারবোর্ড, প্রসেসর, গ্রাফিক্স কার্ড সবকিছুই তোমার কম্প্যাটিবল হতে হবে, কম্প্যাটিবল। এটা তুমি অনলাইনে সার্চ দিয়ে পাবা, এক্সপেক্ট খেয়াল করলে দেখবা যে ব্যাপারগুলো কি। আর এখানে যে র্যামের ব্যাপারটা হলো যে র্যাম সাধারণত এখন 8 জিবি হলো মিনিমাম। কারণ আমাদের উইন্ডোজ, আমি এখন যদি এখানে টাস্ক ম্যানেজার ওপেন করি, পারফরমেন্সে যাই, এখানে দেখো মেমোরি লেখা আছে, দেখছো? এই যে একটা মেমোরি লেখা আছে না, এটা হলো আমাদের র্যাম। কোথায় দেখছি এটা? এটা হলো এখানে টাস্ক ম্যানেজার পারফরমেন্স। এই পারফরমেন্সে গেলে তুমি দেখবা যে এখানে সিপিইউ কত কাজ করতেছে, কত পার্সেন্ট এখানে দেখছো। এখন আমরা কোনো কিছু করতেছি না, যদি কোনো মুভি দেখি অথবা গেম খেলি তখন দেখবো যে এখানে 90% চলে গেছে, 100% চলে গেছে।
যদি প্রসেসর অনেক স্ট্রং হয় তখন দেখবে 30% 40% ব্যবহার হচ্ছে। এইভাবেও তুমি বুঝতে পারো যে আসলে আমার প্রসেসর জিপিইউ, এই যে জিপিইউ, এই যে গ্রাফিক্স কার্ড, জিপিইউ গ্রাফিক্স কার্ড, এটা হলো ইন্টারনেট, আর এটা হলো হার্ড ডিস্ক, এটা হলো আরেকটা হার্ড ডিস্ক, এটা হলো র্যাম, আর এটা হলো প্রসেসর। তো প্রসেসর এখানে কোরাই 9 জেনারেশন। তো আর এখানে লাস্টে দেখো একটা এফ লেখা আছে। এই এফটা হলো যে এই প্রসেসর গ্রাফিক্স কার্ড ছাড়া চলবে না একা একা। হ্যাঁ ওটা চলবে, কারণ ওটা এফ নাই। এফ একটা পার্টিকুলার প্রসেসর এর পিছনে লাগানো থাকে, যে প্রসেসরে এমবেডেড কোনো গ্রাফিক্স কার্ড থাকে না। এমবেডেড অর্থ এই প্রসেসরের ভেতরেই কিছু গ্রাফিক্স থাকে যার মাধ্যমে তুমি এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছো, ভিডিও দেখতে পারো। আর যদি ভালো প্রসেসর থাকে তখন শুধু প্রসেসরেই ব্যবহার করে তুমি এইচডি ভিডিও তুমি দেখতে পারবা ইউটিউবে অথবা যে কোনো জায়গায়। মোবাইল, মোবাইল তো অ্যান্ড্রয়েড না, ওইটা ভার্সন আলাদা। কম্পিউটারে ইন্টেল আছে, এএমডি আছে। এখন এখানে যেটা বলতেছিলাম মেমোরি, মেমোরির ভিতরে দেখো 16 জিবি আমার এখানে আছে, কিন্তু ব্যবহার হচ্ছে এখানে কত 2.5 অলরেডি ব্যবহার হচ্ছে, কিন্তু দেখছো এখানে অলরেডি ইন ইউজ 2.5 জিবি অলরেডি ইন ইউজ। এখন যদি তুমি কোনো কিছু চালাও, অথবা একটা ফটোশপ অথবা একটা গ্রাফিক্স ইলাস্ট্রেটরের কাজ অথবা একটা এডিটিং সফটওয়্যার, তুমি দেখবা যে ওটা দাম দাম করে হাই হয়ে 8 জিবিতে চলে গেছে। তাও তোমার যদি 8 জিবি র্যাম থাকে তখন তুমি বিপদে পড়েও যাইতে পারো। সেই জন্য র্যাম সবসময় রেকমেন্ডেড থাকবে 8 জিবির উপরে, 8 জিবির নিচে না। কারণ সবাই তো আর গেম খেলে না, সবাই তো আর গ্রাফিক্সের কাজ করে না। তো যারা অফিসিয়াল কাজ করে তাদের জন্য রেকমেন্ড থাকবে 8 জিবি এনাফ। আর যদি গেম টেম খেলে তাহলে 16 জিবি থেকে শুরু করে উপরে যত হবে তত বেশি ভালো। আবার আমি যদি সেই ধরনের হাই রেজলিউশনের গেম না খেলি তাহলে 16 জিবির উপরে লাগে না। আর যদি কেউ অনেক গ্র্যান্ড থেফট অটো 5 অথবা 6 কোনো হাই লেভেলের গেম আছে, তারা যখন ওই গেমগুলো খেলে তখন মাঝে মাঝে তাদের 64 জিবি গ্রাফিক্স কার্ড দরকার পড়তেও পারে। আমি দেখছি অনেক যারা অনেক স্ট্রিমার অনেক হাই লেভেলের গেম খেলে তাদের অনেকের পিছিয়ে 128 জিবি গ্রাফিক্স কার্ডও, সরি 128 জিবি র্যামও লাগানো থাকে। তো অফিসিয়াল কাজের জন্য 8 জিবি রেকমেন্ডেড। আর যদি গেম খেলে অথবা এডিটিং এর কাজ করে তার জন্য 16 জিবি রেকমেন্ডেড। এই হলো টোটাল একটা সামারি।